হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আমি প্রবাল মিত্র, ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা। ইতিমধ্যে কিন্তু তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। যারা যারা আমাদের সাথে, আমাদের এই পরিবারের সাথে যুক্ত হতে চাও, তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো 8509456622 এই নাম্বারে। তোমরা এখানে কী কী সাবজেক্ট পেয়ে যাবে? তোমরা এখানে পেয়ে যাবে এডুকেশন, সোশিওলজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইংরেজি, ভূগোল, সংস্কৃত, দর্শন এবং কম্পিউটারের মতো গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলি। ঠিক আছে, তাই ঝটপট আর দেরি কেন, কারণ উচ্চ মাধ্যমিকের ক্লাস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। প্রচুর ভাই বোন কিন্তু এখানে অ্যাডমিশন নিয়েছে, তাদের সাথে আমার পরিচয় হয়ে গেছে এবং তোমরা আজকে নতুন আছো ক্লাসে, এবং যারা যারা আজকের ক্লাসটাকে নতুন দেখছো, অর্থাৎ আমাদের এই চ্যানেলটাকে নতুন দেখছো, তারা অবশ্যই কিন্তু আজকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে ক্লিক করে দেবে। এবং যারা যারা আমাদের চ্যানেলটাকে দেখছো, তারা অবশ্যই আজকের ক্লাসটাকে তোমাদের বন্ধু এবং বান্ধবীদের মধ্যে শেয়ার করে দেবে। তো চলো, আমি বেশি দেরি করব না। তোমাদের উচ্চ মাধ্যমিকের বাংলার আজকে আমি একটা গুরুত্বপূর্ণ একটা কবিতা পড়াবো, সেটার নাম হচ্ছে শিকার, এবং যেটা জীবনানন্দ দাশ লিখেছেন। এবং এই কবিতাটা বনলতা সেন বা মহাপৃথিবী, এই দুটি কাব্যগ্রন্থের অন্তর্গত। তোমরা কিন্তু পরীক্ষাতে বনলতা সেনও লিখতে পারো, আবার মহাপৃথিবী কাব্যগ্রন্থ হিসেবেও কিন্তু তোমরা এটাকে দিতে পারো। এটা হচ্ছে কাব্যগ্রন্থ। ঠিক আছে, আজকে আমি তোমাদের শিকার কবিতা সম্পর্কে একটি বিস্তৃত বিবরণ তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা অবশ্যই ক্লাসটাকে কিন্তু অত্যন্ত মন দিয়ে দেখবে। ঠিক আছে, তাই দেরি করব না, চলে যাব আজকের ক্লাসে। ঠিক আছে, ক্লাসের প্রত্যেকটা বিষয়কে মন দিয়ে দেখবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে বলবে, এবং যে সমস্ত আমি কয়েকটা বিষয়ের মানে তোমাদেরকে বলে দেব, সেই মানেগুলোকে অবশ্যই তোমরা কিন্তু খাতা পেন নিয়ে বসবে এবং মানেগুলোকে সাথে সাথে কিন্তু লিখে নেবে। ঠিক আছে, তো বেশি দেরি করব না, চলে যাব ক্লাসে। দেখো, শিকার কে লিখেছেন? জীবনানন্দ দাশ, এবং যেটা বনলতা সেন বা মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্গত। দেখো, এই কবিতাটিতে আমি প্রথমেই বলে রাখি, এই কবিতাটিতে তুমি এখানে দুটি ভোরের বর্ণনা পাবে। প্রথম প্যারাতে একটা ভোরের বর্ণনা এবং দ্বিতীয় প্যারাতে একটা ভোরের বর্ণনা। তবে প্রথম প্যারা এবং দ্বিতীয় প্যারার ভোরের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য আছে? কবি জীবনানন্দ দাশ এই কবিতায় প্রথম প্যারায় যে তিনি ভোর কথাটা ইউজ করেছেন, সেখানে তিনি প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দিয়েছেন, এবং দ্বিতীয় প্যারাতে তিনি যে ভোর কথাটা ইউজ করেছেন, সেখানে একটি মর্মান্তিক, একটা খুব দুঃখজনক একটা ঘটনার বিবরণ দিয়েছেন। সেটাই আমরা এখানে জানব। প্রথমেই বলে রাখি, এই কবিতাটা কিন্তু অত্যন্ত মর্মান্তিক এবং গুরুত্বপূর্ণ একটা কবিতা, যেটা আমাদের হৃদয়কে স্পর্শ করবে, এবং এই কবিতাটার মানে এবং ভাবার্থ অত্যন্ত গভীর, যা আমাদের পাঠককুলকে অনেকটাই আনন্দ দেয়। তো চলো শুরু করব। দেখো কি বলছে। ভোর। আকাশের রং ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল। অর্থাৎ লেখক এখানে তুলনা করছেন, কবি এখানে তুলনা করছেন আকাশের রঙের সঙ্গে। কার তুলনা করছেন? ঘাসফড়িংয়ের মতো। ঘাসফড়িং হচ্ছে সবুজ কালারের এক ধরনের পোকা, যে পোকাগুলো গাছের উপরে, সবুজ ঘাসের উপরে তাদেরকে বেশি দেখা যায়। তাহলে তিনি আকাশের রঙকে কিসের সাথে তুলনা করেছেন? ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল। অর্থাৎ ঘাসফড়িংয়ের দেহের যে কোমল ভাবটা আছে, ঠিক সেরকমই আকাশের রঙটাও নাকি ঘাসফড়িংয়ের মতো কোমল। পরের লাইনটা কি বলছে দেখো। চারিদিকে পেয়ারা ও নোনার গাছ, টিয়ার পালকের মতো সবুজ। চারিদিকে নোনা ও পেয়ারার গাছ, টিয়ার পালকের মতো সবুজ। এখানে পেয়ারা গাছ সম্পর্কে আমরা অলরেডি জানি কেমন দেখতে হয়। এখানে নোনার গাছ বলতে আতার একটি প্রজাতিকে বলা হয়েছে, মানে নোনা গাছ হচ্ছে আতা গাছের একটি প্রজাতি। কেমন? টিয়ার পালকের মতো সবুজ। অর্থাৎ টিয়া পাখির গায়ের পালকটা বা রঙটা যেমন সবুজ হয়, ঠিক সেরকমই পেয়ারা এবং নোনার গাছগুলোকেও টিয়া পাখির পালকের মতো কিন্তু সবুজ লাগছে। তারপরের লাইনটা দেখো কি বলছে। একটি তারা এখন আকাশে রয়েছে। আকাশের দিকে তাকালে দেখা যায় যে একটা তারা এখনও আকাশে রয়েছে। সেই ভোরবেলাতে একটা তারা এখনও আকাশে রয়েছে। এখানে একটা তারা বলতে শুকতারা বা সন্ধ্যা তারাকে বোঝানো হয়েছে। কি বললাম? এখানে তারা বলতে শুকতারা বা সন্ধ্যা তারাকে এখানে বোঝানো হয়েছে। পরের লাইনটা দেখো কি বলছে। পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গধূলি মদির মেয়েটির মতো। মানে পাড়াগার বলতে বোঝাচ্ছে কোনো একটা গ্রামে বাসর ঘরে, অর্থাৎ বিবাহিত হয়েছে, বিয়ে হয়েছে, সদ্য বিয়ে হওয়া একজন মেয়ে, যে তার বাসর ঘরে
একা বসে আছে এবং গোধূলি মোদির মতো, গোধূলি মোদি মানে বিকেল বেলাতে বা সন্ধে বেলাতে, গোধূলি মানে গোধূলি বেলার কথা এখানে বলা হয়েছে। গোধূলি মানে কি বিকেলবেলা বা সন্ধ্যাবেলা। তো সেই বিকেল বা সন্ধ্যাবেলাতে সেই মেয়েটি একা বসে আছে কোথায়? ওই পাড়াগার বাসর ঘরে। এবার এই যে মেয়েটি পাড়াগার বাসর ঘরে একা বসে আছে, একটা লজ্জায় রাঙা নববধূ যে মেয়েটি, তার সাথে তুলনা করা হয়েছে। কার তুলনা করা হয়েছে? সেখানে তুলনা করা হয়েছে ওই আকাশে থাকা একটি মাত্র তারার। তার মানে তারাটা এখানে নববিবাহিত গৃহবধূ এবং বাসর ঘরটা হচ্ছে টোটাল আকাশে, অর্থাৎ গোটা আকাশে একা থাকা একটা তারা। বোঝা গেল? তারপরের লাইনটা দেখো কি বলছে। কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে রক্ত আমার নীল মদের গেলাসে রেখেছিল। এখানে লেখক উদাহরণ দিয়ে বলছে যে মিশরের মানুষই, অর্থাৎ মিশরের কোনো একজন নারী। তবে এখানে জানা যায় যে এখানে মিশরের নারী বলতে ক্লিওপেট্রাকে কিন্তু বোঝানো হয়েছে। মিশরের যিনি রানী ছিলেন ক্লিওপেট্রা, তার কথা এখানে বলা হয়েছে। তিনি কি করেছিলেন? তিনি তার বুকের থেকে যে মুক্তা নীল রঙের মদের গ্লাসে রেখেছিল তার কথা এখানে বলা হয়েছে। এখানে নীল রঙের মদের গ্লাস বলতে কি বলা হয়েছে? এখানে নীল রঙের মদের গ্লাস বলতে এটাই বলা হয়েছে যে ভোরবেলা যখন আকাশে, রাত্রেবেলা যখন যদি কোনো তারা থাকে তখন সেই তারাটা কিন্তু জ্বলজ্বল করে, কিন্তু যখন ভোর হয়ে যায় তখন আকাশে যদি কোনো শুকতারা বা সন্ধ্যা তারা দেখা যায় তখন সেই তারাটাকে কিন্তু অতটা জ্বলজ্বল করতে দেখা যায় না, অর্থাৎ সেই তারাটাকে আবছা আবছা দেখা যায়। তাই জন্য এখানে বলা হচ্ছে যে একটা মুক্তকে যদি আমি নীল রঙের মদের গ্লাসে রাখি তাহলে কিন্তু সেই মুক্তটাকে আবছা আবছা দেখাবে। ঠিক সেরকমই ওই ভোরবেলাতে শুকতারাটা যখন আকাশে জ্বলজ্বল করছে তখন তাকে কার মতো লাগছে? ওই নীল রঙের মদের গ্লাসে রাখা মুক্তোর মতো রাখছে। কিন্তু এখানে এই ক্লিওপেট্রার কথাটা বলা হয়েছে তার কারণ হচ্ছে যে ক্লিওপেট্রা যিনি ছিলেন তিনি নাকি প্রতি রাতে একটা করে পুরুষের সাথে তিনি শুতেন এবং তিনি কি করতেন? সকালবেলা সেই পুরুষটিকে কি করতেন? সেই নীল রঙের মানে মদের গ্লাসে মুক্ত রেখে তাকে হত্যা করতেন। এই জন্য এখানে এই কথাটা বলা হয়েছে। তাই জন্য বলা হচ্ছে মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল রঙের মদের গ্লাসে রেখেছিল, সেই রকম হাজার হাজার বছর আগে রাতে তেমনি একটি তারা এখনও আকাশে জ্বলছে। মানে মিশরের এই গল্পটা আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে যেমন ওই মুক্তটা নীল রঙের মদের গ্লাসে রেখে যেমন চকচক করছিল, যতটা উজ্জ্বলতা দেখাচ্ছিল, ঠিক সেরকমই উজ্জ্বলতা দেখাচ্ছে ওই আকাশে সেই নক্ষত্রটা বা আকাশের সেই তারাটা। তারপরে দেখো কি বলছে। হিমের রাতে শরীর রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। হিমের রাত মানে হচ্ছে শীতের রাত। শরীর কথার অর্থ হচ্ছে গরম। গরম রাখার জন্য দেশওয়ালি। দেশওয়ালি কারা? দেশওয়ালি হচ্ছে একটা আদিবাসী এবং যাযাবর শ্রেণী, যেটা আমাদের পশ্চিমবঙ্গ ও বিহারের সীমান্তবর্তী অঞ্চলে এদেরকে দেখা যায় বসবাস করতে। তো দেশওয়ালিরা হচ্ছে এক ধরনের আদিবাসী শ্রেণী এবং যারা কি করেছে? সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। কেন আগুন জ্বেলেছে? যেহেতু প্রচণ্ড শীতকাল, তাদের শরীরটাকে গরম রাখার জন্য তারা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। মোরগ ফুলের মতো লাল আগুন। তোমরা মোরগ ফুল যদি না দেখো তাহলে দেখে থাকবে, মোরগ ফুলটা হচ্ছে একটা লম্বা টাইপের গাছ হয় এবং মাথায় লাল কালারের মোরগের ঝুঁটির মতো ফুলগুলোকে দেখা যায়, গচ্ছিত গচ্ছিত ফুল দেখা যায়, একদম টকটকা লাল। সেটাকে বলা হয় মোরগ ফুল। মানে ওই যে আগুনটা যেটা জ্বলেছে সেটা কেমন? মোরগ ফুলের যে লাল ভাবটা সেরকম লাল ভাব আগুনের মধ্যেও ফুটে উঠেছে। তুমি দেখবে কবিতার প্রত্যেকটা লাইনে কবি কিন্তু তুলনা করে গেছেন, প্রত্যেকটা বিষয়ের সাথে প্রত্যেকটা বিষয়ের তুলনা করে গেছেন। যেমন ঘাস ফড়িংয়ের সাথে তিনি আকাশের তুলনা করেছেন, পিয়ারা নোনা গাছের সাথে তিনি টিয়া পালকের তুলনা করেছেন, তেমনি তিনি পাড়াগার বাসর ঘরে গোধূলি বুদির মেয়েটার সাথে তিনি সেই শুকতারাটার তুলনা করেছেন, তেমনি তিনি মোরগ ফুলের সাথে আগুনের তুলনা করেছেন। আর কি বলছে দেখো পরের লাইনে, শুকনো অশ্বস্থ পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের। তারা কি করেছে? শুকনো অশ্বস্থ পাতাকে একসাথে নিয়ে তারা আগুন জ্বালিয়েছে। কারণ শুকনো অশ্বস্থ পাতা অনেকক্ষণ জ্বলে, মানে সেটাকে যদি
জ্বলানো হয় তাহলে সেই শুকনো অস্বস্থ পাতা অনেকক্ষণ ধরে জ্বলে, সেই কারণে তারা শুকনো অস্বস্থ পাতা দুমড়ে তারা এখনও কিন্তু আগুনটাকে জ্বলিয়ে রেখেছে। এদিকে আগুন জ্বলতে 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 ভোর হয়ে গেছে। তারপরে দেখো কি বলছে, সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো আর নেই। এখানে কুমকুম কি? কুমকুম হচ্ছে মেয়েদের সাজাগোজার একটা জিনিস, যেটা টিপ হিসেবে তারা ব্যবহার করে, মেয়েরা যেটা কপালে পরে। তো কুমকুম হচ্ছে টকটকা একটা লাল, একটা মেয়েদের ব্যবহার্য একটা জিনিস, সেটা কিন্তু আর নেই। মানে যখন ভোর হয়ে গেছে, যখন সূর্য উঠে গেছে, তখন আগুনের কালারটাকে কিন্তু আর বোঝা যায় না। যেমন তুমি দেখবে, তুমি রাতের বেলা দেশলাই কাঠি দিয়ে আগুন যদি জ্বালাও তাহলে দেখবে আগুনটা ভালোভাবে দেখা যাচ্ছে চোখে। আর তুমি যদি সকালবেলা দেশলাই কাঠি দিয়ে আগুন জ্বালাও, তুমি কিন্তু আগুনের সেই তীব্রতাকে বা আগুনের সেই আলোটাকে তোমরা কিন্তু খুব একটা দেখতে পাবে না। ঠিক সেরকমই সকালবেলা যখন আগুন জ্বলছে তখন সেই আগুনের রঙটা কিন্তু আর একদম টকটকা লাল দেখাচ্ছে না। আর এই আগুনের টকটকে লাল ভাবটাকে তিনি মেয়েদের কপালে পরার যে প্রসাধনী দ্রব্য, যে টিপ, যেটা লাল কালারের হয়, তার সাথে তিনি এখানে তুলনা করেছেন। তাহলে কেমন হয়ে গেছে সেই আগুনের অবস্থা? সেই আগুনের অবস্থাটা হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। মানে একটা রোগা শালিক, অর্থাৎ রোগা শালিক দেখতে দেখবা বিবর্ণ হয়, মানে মানে শালিক পাখি দেখতে চকচকা কিন্তু হয় না, একটু একটু কি বলবো, সাদামাটা কালারের বেশি হয় আর কি। মানে কালারটা যদি যে কালার শালিকের হয় সেটা তো আছেই, কিন্তু কালারটা দেখবে একদম টকটকা হয় না, রঙিন না, কালারটা একটু ছাই ছাই টাইপের। ঠিক সেরকমই রোগা শালিক পাখির চেহারা যেমন ছাই ছাই কালারের হয়, ঠিক সেরকমই হয়ে গেছে ওই সূর্যের আলোতে যখন সে আগুনটা জ্বলছে তখন সে আগুনটার কালার হয়ে গেছে বিবর্ণ। ঠিক আছে। আর পরের লাইনটা বলছে, সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। তার মানে সকালে সবুজ ঘাসের উপরে শিশির পড়েছে, এবং সবুজ ঘাসের উপরে শিশির পড়েছে বলে সেই শিশিরটাকে কেমন লাগছে? ময়ূরের সবুজ নীল ডানা, মানে ময়ূরের গায়ে দেখবা ময়ূরের যে পালকটা হয় সেখানে সবুজ এবং নীল এই দুটো ভাবই কিন্তু বর্তমান থাকে। ঠিক সেরকমই সকালে যখন ওই ঘাসের উপরে শিশির পড়েছে তখন মনে হচ্ছে ময়ূরের ডানার যেমন সবুজ নীল ভাবটা থাকে, তেমনি ঘাসের রঙটাও নীল এবং সবুজ হয়ে আছে। পরের প্যারাতে আমরা আসছি। এই ভোরে আমরা কিন্তু কি পেলাম? ভোরের একটা প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা পেলাম, যেটা আমি ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলে দিয়েছি। এইবার আমরা আসছি ভোরের দ্বিতীয় পর্বে। এই দ্বিতীয় পর্বে কি আছে? এই দ্বিতীয় অনুচ্ছেদে আমরা একটা মর্মান্তিক ঘটনা পাবো, যেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তবে তুলে ধরার আগে বলতে চাই, তোমরা অনেকেই কিন্তু আমাকে প্রতিনিয়ত ফোন কল করছো, SMS করছো, এবং ফোনের মাধ্যমে বলছো যে স্যার আমরা ভিডিও ক্লাস তো পেয়ে যাচ্ছি, আমরা নোটস কী করে পাবো, আমরা বিগত 5 বছরের প্রশ্ন উত্তর কী করে পাবো, কিভাবে আমরা MCQ SQ সলভ করতে পারবো। আমি তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, এ বিষয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমাদের এই ভিডিও ডেসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেটা হচ্ছে 8509456622। তোমরা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, ক্লাস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, অনেক ভাই বোনেরা অ্যাডমিশন নিয়ে নিয়েছে, তাই তোমরা জলদি অ্যাডমিশন নিয়ে নাও, ঠিক আছে। এবং আজকের ক্লাসটাকে অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করে দেবো। তো চলে আসছি আবার কবিতাতে। তো কি বলছে দেখো কবিতাতে, ভোর, আবার সেই ভোরের কথা এখানে বলা হয়েছে। কি? সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বরে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। মানে গল্পটা বলছে একটা ভোর, সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে, মানে একটা হরিণ সারা রাত অন্ধকারে, সে তো দেখতে পাচ্ছে না অন্ধকারে, সে কি করছে? নিজেকে চিতাবাঘিনীর হাত থেকে বাঁচিয়ে বাঁচিয়ে ঘুরে বেড়াচ্ছে, কারণ সে চিতাবাঘিনী দেখলেই তাকে হয়তো অ্যাটাক করে ফেলবে বা তাকে খেয়ে পড়বে। সে বাঁচিয়ে বাঁচিয়ে কোথায় কোথায় ঘুরছিল জেনে নি। নক্ষত্রহীন, নক্ষত্রহীন মানে যখন আমাবস্যা হয়, অর্থাৎ আমাবস্যার রাতকে আমরা নক্ষত্রহীন বলে থাকি। আমাবস্যার রাতে দেখবা আকাশে কোনো তারা দেখা যায় না, সেজন্য বলা হচ্ছে নক্ষত্রহীন মানে আমাবস্যার রাত। মেহগনির মতো অন্ধকারে, তুমি যদি মেহগনি গাছের জঙ্গলে যাও বা মেহগনি বনে যাও, তুমি দেখতে পাবে মেহগনির বন হচ্ছে প্রচণ্ড অন্ধকারে ভরা। মেহগনির বনে আলো কিন্তু খুব একটা পৌঁছয় না। ঠিক সেরকমই আমাবস্যার রাতে মেহগনির মতো, মানে মেহগনি বনের মতো অন্ধকারচ্ছন্ন জায়গার মধ্যে সুন্দরীর বন থেকে
অর্থাৎ সুন্দরী গাছের বন এবং অর্জুন গাছের বনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মানে সুন্দরীর বন থেকে এবং অর্জুন গাছের বন থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে সেই সুন্দর হরিণটি। এই সুন্দর বাদামি হরিণটি কিসের জন্য অপেক্ষা করছে? একটা সুন্দর ভোরের জন্য অপেক্ষা করছে। সেই জন্য সে কি করছে? ঘুরে ঘুরে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। এসেছে সে ভোরের আলোয় নেমে। সে কোথায় এসেছে? ভোরের আলোতে নেমে এসেছে, অর্থাৎ সুন্দর ভোরবেলা এসছে এবং ভোরবেলা যখনই হয়ে গেছে তার মনে শান্তি এসছে, কারণ এবার সে দেখতে পাবে যদি কোনো পশু তাকে অ্যাটাক করে সে বুঝতে পেরে যাবে। আর চিতাবাঘিনীরা রাতের বেলা করেই বেশি শিকার করে, সেই কারণে সেই হরিণটি সারা রাত নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে যখন ভোরের অপেক্ষা করছিল, যখন ভোর হয়ে এসেছিল, তখন সে কী করলো? ভোরের আলোতে কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কচি বাতাবি লেবুকে ছিঁড়লে যেমন একটা সুন্দর একটা গন্ধ বেরায়, ঠিক সেরকমই সবুজ সুগন্ধি ঘাসকে সে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। অর্থাৎ সে রিল্যাক্স হয়েছে, তার মনে আর কোনো চিন্তা নাই যে এখন তাকে কেউ আর আক্রমণ করতে পারে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো। এবার কি করলো? নিজেকে আরাম দেওয়ার জন্য, নিজেকে আবেশ দেওয়ার জন্য সে নদীর শীতল তীক্ষ্ণ ঢেউ মানে প্রচণ্ড ঠান্ডা জলে সে নামলো। ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য। ঘুমহীন কেন? ওই যে সারা রাত সে নিজেকে চিতাবাঘিনীর হাত থেকে বাঁচিয়েছে, তাই তার ঘুমহীন। সে ক্লান্ত হয়ে আছে। বিহল কথার অর্থ হচ্ছে পরিশ্রম, অর্থাৎ প্রচণ্ড পরিশ্রম করে প্রচণ্ড হাঁপিয়ে সে কী করছে? নিজের ক্লান্ত শরীরটাকে স্রোতের মধ্যে, অর্থাৎ নদীর স্রোতের মধ্যে একটা আবেশ দেওয়ার জন্য, একটা রিল্যাক্স দেওয়ার জন্য সে কী করেছে? সে নদীর ঢেউয়ে নেমেছে। অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য। এই কথাটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। কি বলছে? অন্ধকারের হিমকুঞ্চিত, মানে অন্ধকারের হিম মানে হচ্ছে ঠান্ডা, কুঞ্চিত কথার অর্থ হচ্ছে কুঁচকে থাকা, অর্থাৎ শীতের কুঁচকে থাকা অন্ধকারের জরায়ু ছিঁড়ে বলতে কি বোঝানো হয়েছে? জরায়ু ছিঁড়ে যেমন একটা সন্তান বেরায়, অর্থাৎ মায়ের গর্ভ থেকে, জরায়ু থেকে যেমন একটা সন্তান বেরায়, তেমনি এখানে মায়ের গর্ভের জরায়ুকে শীতের অন্ধকারের সাথে তুলনা করা হয়েছে এবং শীতের অন্ধকার থেকে যখন সকাল হয়েছে তেমনি এটাকে মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসা শিশুর সাথে তুলনা করা হয়েছে। সেজন্য বলা হচ্ছে শীতের কুঁচকে থাকা অন্ধকারের গর্ভ থেকে বেরিয়ে এসে সে নিজেকে উল্লাস পাওয়ার একটা আনন্দে মত্ত হয়ে আছে, তাই জন্য বলছে একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য। এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে। এই নীল আকাশের নিচে সে হরিণটা আছে। সূর্যের সোনার বর্ষা মানে সূর্যের বর্ষা কথার অর্থ হচ্ছে বল্লম, মানে সূর্যের মতো তীক্ষ্ণ সোনার আলোতে সে জেগে উঠেছে। সাহসে, সাধে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য, মানে আনন্দে, সাহসে সে কী করছে? একটার পর একটা হরিণকে চমক লাগিয়ে দিচ্ছে। চমক লাগিয়ে দিয়ে সে কী করছে? নিজেকে তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামিয়ে সে যখন বিশ্রাম করছে তখন সে প্রত্যেকটা হরিণীকে তার প্রতি আকৃষ্ট করতে চাইছে। সে ভালোবাসায় মেতে আছে, সে আনন্দে মেতে আছে, সে একটা উল্লাসে মেতে আছে। তাই সে অনেক হরিণীকে তার দেহের সুন্দর সৌগঠনের মাধ্যমে সে আকর্ষণ করতে চাইছে, সে তাদেরকে আকর্ষিত করতে চাইছে। কিন্তু দেখো কি বলছে, একটা অদ্ভুত শব্দ। নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। মচকা ফুল হচ্ছে একটা লাল রঙের ফুল, যাকে বলা হয় মাদারের ফুল। মাদার গাছের যে ফুল তাকে বলা হয় মচকা ফুল। তো নদীর জল মচকা ফুলের মতো লাল, মানে মচকা ফুলের যেমন লাল লাল ফুল হয় তেমনি নদীর জলটা হঠাৎ একটা অদ্ভুত শব্দে লাল হয়ে গেল। কেন? আগুন জ্বলল আবার। এখান থেকে প্রশ্ন আসে, এখান থেকে তোমাদের প্রচুর প্রশ্ন আসে। আগুন জ্বলল আবার। উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো, অর্থাৎ গরম গরম হরিণের মাংস তৈরি হয়ে এলো। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, হিম, নিষ্পন্দ নিরপরাধ ঘুম। এর কথার মানে হচ্ছে যে বোঝা গেল, এ থেকে আমরা বুঝতে পারি যে
অনেক শিকারী মানুষ সেখানে এসে উপস্থিত হয়েছে এবং হরিণটাকে দেখতে পেয়ে তারা হরিণটার উপরে কি করেছে, বন্দুকের গুলি বর্ষণ করেছে এবং বন্দুকের গুলি বর্ষণ করেছে বলে নদীর জলটা মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেছে। এবং যখন তারা হরিণটাকে মেরেছে, সেই হরিণটাকে পুড়িয়ে তারা মাংস তৈরি করেছে এবং সেই মাংসটা কেমন, উষ্ণ লাল, গরম লাল মাংস। এবং তারা কি করছে, ওই ঘাসের বিছানায় বসে তারা শিশির ভেজা আষাঢ়ে গল্প শুরু করেছে, মানে 15 দিনের সারা রকমের গল্প করছে, রিল্যাক্স মাইন্ডে বসে আছে তারা, শিকারী মানুষ, তারা এখন মাংস খাবে, এই ধরনের বিভিন্ন আনন্দ তারা করছে। নক্ষত্রের নিচে মানে হচ্ছে খোলা আকাশের নিচে তারা বসে গল্প করছে আর কি করছে, সিগারেট খাচ্ছে, অর্থাৎ এই জন্য কথা বলা হচ্ছে সিগারেটের ধোঁয়া। টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, টেরিকাটা বলতে বোঝানো হয় যে মাথার চুলের বাঁকা সিঁথি। বাঁকা সিঁথি মানে ছেলেদের দেখবা এই সব সাইডে সিঁথি হয়, মানে এই সাইডে নাহলে এই সাইডে, মেয়েদের যেমন মিডিলে সিঁথি হয়, ছেলেদের কিন্তু এই সাইডে বা ডান সাইডে বা বাম সাইডে কিন্তু সিঁথি হয়। সেজন্য বলা হচ্ছে মাথার চুলের বাঁকা সিঁথিকে বলা হয় টেরিকাটা। এবং এই যে সমস্ত লোকগুলি ওখানে আছে তারা হচ্ছেন শহুরে মানুষ। তারপরে লাইনটা কি বলছে দেখো, এলোমেলো কয়েকটা বন্দুক এলোমেলো অবস্থায় পড়ে আছে, ঠান্ডা, নিস্পন্দ, কোনো স্পন্দন নাই। কেন স্পন্দন নাই? কারণ হরিণটা আর বেঁচে নেই, হরিণটা মারা গেছে। নিরপরাধ ঘুম, অর্থাৎ সারা জীবনের মতো ঘুম, নিরপরাধ ঘুম। কারণ নিরপরাধ কেন বলা হয়েছে? কারণ হরিণটা তো কারো কোনো ক্ষতি করেনি, সে তো কোনো অপরাধ করেনি, সে একজন নিরপরাধ। তার ঘুমটা নিরপরাধ হয়েও সে কিন্তু এই সমাজের সাথে টিকিয়ে রাখতে পারল না। সারা বছর সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়েও সে কিন্তু বেঁচে থাকতে পারল না। হঠাৎ আচমকা একটা শব্দে তার জীবনটা চলে গেল। সেই কারণে কবি জীবনানন্দ দাশ এই শিকার কবিতায় আমাদের দ্বিতীয় প্যারাতে কিন্তু শিকার সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ মর্মান্তিক ঘটনাকে তুলে ধরেছেন। তাই কবি কিন্তু কি করেছেন, প্রথম পর্বে যেমন একটা ভোরের বর্ণনা দিয়েছেন, দ্বিতীয় পর্বে ঠিক ততটাই একটা মর্মান্তিক ঘটনার বিবরণ আমাদের সামনে তুলে ধরেছে। তো এই হলো আজকের আলোচনা। আশা করি তোমাদের ক্লাসটা প্রচণ্ড ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এখন আমি তোমাদের কয়েকটা বিষয় লিখে দেব যে কোন কোন লাইন থেকে বেশি প্রশ্ন তোমাদের আসতে পারে, একটু বলে দিচ্ছি, তোমরা অবশ্যই কিন্তু এগুলোকে খাতায় লিখে নাও, ঠিক আছে? যেমন তোমাদের প্রশ্ন আসতে পারে, সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, কারা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, ঠিক আছে? এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আসতে পারে। আচ্ছা, আর কোন কোন লাইন থেকে প্রশ্ন আসতে পারে? আগুন জ্বলল আবার, আগুন জ্বলল আবার। কেন আগুন জ্বলল, কি কারণে বলা হয়েছে? আর কি কি প্রশ্ন আসতে পারে? কবিতায় উল্লিখিত দুবার ভোর শব্দের তাৎপর্য, এই তাৎপর্য বিশ্লেষণ তোমাকে কিন্তু দিতে পারে, ঠিক আছে? এইগুলো লাইন থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। এছাড়াও আসতে পারে রোগা শালিকের বিবর্ণ হৃদয়ের, রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। এই লাইনগুলো থেকে, যে লাইনগুলো আমি তোমাদের লিখে দিলাম, এই লাইনগুলো থেকে কিন্তু প্রচণ্ড প্রশ্ন কিন্তু এই বছর আসতে পারে। তাই অবশ্যই এই প্রশ্নগুলোকে খুব ভালো করে কিন্তু রেডি করে নেবে, ঠিক আছে? তো আজকের মতো চলি, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা।